এই রেল লাইন দিয়ে কত ট্রেন যায়, কিছু লোকাল, কিছু আবার দূরপাল্লার। প্রত্যেকটা ট্রেনে কত শত মানুষ থাকে। কেউ কেউ রোজ যাতায়াত করে, কেউ কেউ সেই যে একবার হুশ করে চলে যায় আর ফিরে আসে না। কিন্তু যারা এখানেই আটকে থাকে তাদের কথা কোনোদিন ভেবে দেখেছেন আপনি? মেয়েটাকে এবার ভারী অদ্ভুত লাগতে শুরু করেছে সুগতর। এতক্ষণ বেশ ভালো লাগছিল, এতটা পথ একা যেতে হবে না, কথা বলার মতো একটা সঙ্গী পাওয়া গেছে, যেচে পড়েই আলাপটা জমিয়েছিল সুগত। কিন্তু এখন মনে হচ্ছে চুপচাপ নিজের সিটে বসে থাকলে বোধহয় ভালো হতো। এই তো আধ ঘন্টা আগের কথা, সিটে ব্যাগটা ছুঁড়ে ফেলেই ফোনটা রিসিভ করেছিল সুগত। হ্যাঁ রে বাবা, হ্যাঁ উঠে গেছি আমি ট্রেনে, এবারে শান্তি। উফ, প্রথম ট্রেনটা মিস করেছি তো কি হয়েছে, শেষ ট্রেনটা তো ধরে ফেলেছি নাকি, এবারে সোজা বাড়ি। তাছাড়া ট্রেন প্রায় ফাঁকাই যাচ্ছে, হাত পা ছড়িয়ে যেতে পারবো বেশ। আচ্ছা বেশ, আমি রাখছি এখন ফোনটা, এখানে এমনিতেই সিগন্যাল পাওয়া যায় না। এই বলেই ফোনটা রেখে দিল সুগত। আর ঠিক তখনই মেয়েটার দিকে চোখ গেল ওর। মেয়েটার ভারী মায়া কাড়া মুখ, সাদা রঙা একটা চুড়িদার পরে খানিকটা কুণ্ঠিত হয়ে মেয়েটা বসে আছে। কোলের ওপরে একটা পুরনো ব্যাগ রাখা। এত রাতে এই পথে কোথায় যাচ্ছে মেয়েটা? প্রশ্নটা মনে আসতেই সুগত পুনরায় মেয়েটার মুখের দিকে তাকালো। মেয়েটার সাথে চোখাচোখি হতেই মেয়েটা চোখ ঘুরিয়ে নিল। সুগত কেমন যেন একটা আকর্ষণ অনুভব করেছে মেয়েটার প্রতি। ম্যাডাম, আপনার নামটা জানতে পারি? মেয়েটা ওর দিকে তাকিয়ে আলতো হাসল। একটা রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা ওর দিকে। সুগত খানিকটা অপ্রস্তুত বোধ করল। এভাবে আচমকা বোধ হয় মেয়েটাকে প্রশ্ন করা ঠিক হয়নি, নিশ্চয়ই বিব্রত করছে মেয়েটা। কিন্তু মেয়েটা চোখে মুখে একই ধরনের রহস্য বজায় রেখে বলল, নাম জেনে কি করবেন শুনি? সেই তো কয়েকটা স্টেশন পর নেমেই যাবেন, তখন কি আমার নাম আপনার মনে থাকবে? সুগত একটু হকচকিয়ে গেল। মেয়েটা হেসে বলল, কোথায় নামবেন আপনি? এনজেপি। তার ঠিক পরেই মেয়েটা ওই কথাটা বলেছিল। তারপর কামরাটায় ছড়িয়ে পড়েছিল এক পিনপতন নিস্তব্ধতা। সুগতকে চুপ করে থাকতে দেখে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। মেয়েটার আচমকা হাসি ওই কামরায় বিরাজমান নীরবতাকে যেন খান খান করে দিল। সুগত ঠিক ভালো লাগলো না হাসিটা, বড্ড উগ্র যেন। অস্বস্তিতে পড়ে গেল সুগত। মেয়েটার হাসি কিছুতেই থামছে না। হঠাৎ ট্রেনের সমস্ত বাতি নিভে গেল। মেয়েটার হাসিটা আরো যেন জোরালো হলো। সুগতর গলা, বুক সব ভয়ে শুকিয়ে এসেছে। ছুটি পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাবে, পথ কোথায়? একটা ঠান্ডা হাত ওর পিঠে ঘুরে বেড়াচ্ছে। সরু ধারালো নখগুলো ওর পিঠ চড়ে ভেতরে প্রবেশ করছে। যন্ত্রণায় কোঁকড়ে গেল সুগত। হঠাৎ হাসিটা থেমে গেল। কামরার আলোটা জ্বলে উঠল শব্দ করে। ভয়ে ভয়ে চোখ খুলল সুগত। একটা সাদা ওড়না ওর সামনে পড়ে আছে, আর কেউ কোথাও নেই। আচমকাই একটা বিভৎস মুখ ওর চোখের সামনে উপর থেকে ঝুলে পড়ল। গলা চেপে ধরল সুগত। চিৎকার করার সুযোগটুকুও পেল না সে। তার আগেই ট্রেনটা একটা কান ফাটানো শব্দ করে অন্ধকার টানেলের ভেতর ঢুকে গেল।
পরের দিন সুগতর মৃতদেহটা পাওয়া গেল সাঁইথিয়া স্টেশনে, রেল লাইনের ঠিক ধারে। অবশেষে এমন হুট করে বেরিয়ে পড়াটা সার্থক হলো বল। ঠিক ঠিক, ফাইনালি আমরা একসাথে বেরিয়েছি। ভাগ্যে শুভ হুজুগটা তুলেছিল। দেখ, আমার জন্যই তোদের এখানে আসা হলো। তোদের কি উচিত নয় আমাকে দলের গুরু হিসেবে মেনে নেওয়া? আহা গো, এলেন আমার বাড়ি দলের গুরু। এই ব্যাগগুলো রাখ, ঠিক করে রাখ। কল করতে করতে 4টে ছেলে মেয়ে উঠল ট্রেনে। রিমা, শুভ, এনাক্ষী আর রিতম। সেই কলেজের প্রথম বর্ষ থেকে 4 জনের গলায় গলায় বন্ধুত্ব। একে অপরকে ছাড়া কিছুই বোঝে না তারা। তাই তো এবার অনেক জল্পনা কল্পনা করার পর 4 জন মিলে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে কেউ জানে না। সাঁইথিয়া স্টেশন থেকে এত রাতে একমাত্র সরাইঘাট এক্সপ্রেস যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। শেষ কামরাটা খালি পেয়ে উঠে পড়েছে। স্টেশনটা বড় নিঝুম ছিল। সাধারণত বোলপুর স্টেশন থেকেই যাতায়াত করে ওরা। এত দূর সাঁইথিয়ায় বড় একটা আশা হয় না। আজকে এখান থেকে ট্রেনে ওঠার একটাই কারণ, রিমার মামার বাড়ি এখানে। আজকে ওর মামার বাড়িতে একটা পুজো ছিল, তাই রিমার সাথে বাকি সকলেই লেজুর হিসেবে চলে এসেছে প্রসাদের লোভে লোভে। শেষবেলায় শুভই হুজুগটা তুলল। আরে একবার যখন বেরিয়ে পড়েছি সকলে, তখন একটা অ্যাডভেঞ্চার হয়েই যাক না। রিমার মামা স্টেশন অবধি আসতে চেয়েছিলেন, কিন্তু ওরা নিজেরাই সব ঠিক করে নেবে বলল। সাঁইথিয়ার এই স্টেশনটা বড় অন্ধকার। টিমটিমে 2-1টা বাতি ছাড়া আর কোনো আলো জ্বলছে না। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা ডাক দিয়ে বলল, উঠিস না লো, এই কামরায় উঠিস না, কোনোদিনও গন্তব্যে পৌঁছতে পারবি না। শুভ ভেবেছিল বৃদ্ধার মাথায় কিঞ্চিত গোলমাল আছে, তাই ও হেসে বলেছিল, আমাদের তো কোনো গন্তব্য নেই দিদা, যেখানে মন চাইবে নেমে যাব। শুভর কথা শুনে বৃদ্ধা কিসব যেন বিড়বিড় করে বলেছিল, মরবি, সব কটা মরবি। শেষ 10 বছরে ওই কামরায় কেউ পা রাখেনি, যে রেখেছে সেই মরেছে। ফিরে আয়, তোরা ফিরে আয়। রিমা আবার একটু ভীত স্বভাবের। ও ভয় পেয়ে গিয়েছিল। ভাই, এই ট্রেনে কি না উঠলেই নয়, আমার কেমন যেন লাগছে। এনাক্ষী ওর হাতটা টেনে নিয়ে বলে, এই চল তো, এত ভয় কিসের? আমরা তো সবাই আছি নাকি? অগত্যা 4 জনে ওই ট্রেনে উঠে বসল। তাহলে এবার কি করণীয়? কোথায় নামবো আমরা? গন্তব্যটা কোথায় আমাদের? সে স্টেশনে নামলেই তো হয়। এই ট্রেন কতদূর অবধি যাচ্ছে? যা দেখলাম উত্তরবঙ্গ হয়ে আসামে ঢুকবে, ওখানেই সে স্টেশন। কত দূর যাবি? পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। রিমা একটু রাগ দেখিয়ে বলে উঠল, তো সবেতে ঠাট্টা না করলে চলে না, তাই না? এখন যদি টিকিট দেখতে আসে, আমরা কি দেখাবো? এত দূরে রিজার্ভেশন ছাড়া চলে যাচ্ছি, ধরে জেলে ভরে দেবে। মামার এখানে কেউ তোকে টিকিট না দেখানোর জন্য জেলে ভরবে না। হ্যাঁ, কিছু টাকা ফাইন নেবে, কিন্তু দূরপাল্লার ট্রেনের টিকিট তৎকাল কেটে গেলে যা টাকা লাগবে তার চেয়ে কম পড়বে। রিমার মনের কিন্তু ভাবটা কাটল না ঠিকই, কিন্তু ও চুপ করল। এতক্ষণ সবারই মোটামুটি একটা ধকল গেছে, তাই সবাই সিটে গা এলিয়ে বসল। এনাক্ষী গুনগুন করে গান ধরল, আপনারা কারা? হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর শুনে চমকে উঠল 4 জনে। একটা
সাদা মলিন চুড়িদার পরিহিতা মেয়ে কখন যে এসে দাঁড়িয়েছে ওদের পাশে ওরা কেউই টের পায়নি। গানে ব্যাঘাত ঘটায় এনাকে একটু বিরক্ত হয়ে তাকালো মেয়েটার দিকে। আপনারা কারা মানে? এটা কি আপনার কেনা ট্রেন নাকি যে পরিচয় জানিয়ে উঠতে হবে? ট্রেনে রোজ কত শত যাত্রীরা আসে যায়, আমরাও যাত্রী। মেয়েটা একটু সংকুচিত হয়ে বলল, না না, আসলে আমি তো রোজ এই ট্রেনেই যাতায়াত করি, আপনাদের তো আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। রিতম এবার হেসে ফেলল। আর দূরপাল্লার ট্রেনে আপনি রোজ যাতায়াত করেন? এটাকে কি আপনি ওই আপ ডাউনের লোকাল ট্রেন মনে করছেন নাকি? রিমা ওকে থামিয়ে দিয়েছে ইশারায়। মেয়েটার সাথে বেশি কথা বলতে না করল। এসব রাতের ট্রেনে অনেক খারাপ লোক উঠে পড়ে। মেয়েটা আবার জিজ্ঞাসা করল, তোমরা কোথায় যাবে? সোজা তুমিতে নেমে এসেছে মেয়েটা। এনাকি এবার একটু কড়া গলায় বলল, তাতে তোমার কি? আমাদেরকে নিজেদের মতো থাকতে দাও। মেয়েটা এবার একটু এগিয়ে গিয়ে সামনের সিটে বসে পড়ল। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভারী অদ্ভুত মেয়ে তো। রিমা মনে মনে বলে উঠল। মেয়েটার চোখ দুটো কেমন যেন ভাবলেশহীন। শুভ এবার একটু নরম দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। মেয়েটার ঠোঁটের কোণাটা ঈষৎ ফুলে উঠেছে কি? রিতমের কানে কানে শুভ বলল, মেয়েটার সাথে এতটা রূঢ় আচরণ না করলেই বোধহয় ভালো হতো। রিতম চোখ রাঙিয়ে বলল, অমনি শুরু হয়ে গেল তোর, তাই না? একদম আলগা পিরিত দেখাতে যাবি না শুভ। এসব রাতের ট্রেনে প্রায় ওই ডাকাতের খবর শোনা যায়, কিন্তু ওরা সবসময় এরকম সাদাসিধে বেশ ধরে বসে থাকে, তারপর সময় বুঝে ওই বন্দুক কপালে ঠেকিয়ে সব লুটপাট করে চলে যায়। রিতমের কথা শুনে ফিক করে হেসে ফেলল শুভ। তুই কি যে বলিস না, একটা সাধারণ মেয়ে, আমাদের এনাক্ষীর মতো ডাকাবুকও নয়, ও আবার কি করবে? তুই একটু কম বল, ট্রিপটা এনজয় কর। শুভর কথা শুনে চুপ করে গেল রিতম। শুভ আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একটা অসম্ভব টান অনুভব করছে মেয়েটার প্রতি। এভাবে কতক্ষণ যে ও মেয়েটার দিকে তাকিয়ে আছে তা ওর জানা নেই। হঠাৎ কারো একটা ঠেলায় ওর ঘোর কাটল। এই শুভ, কতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যাচ্ছে না নাকি? রিমার ধমক শুনে শুভ চমকে গেল। এ কি, ও তো অপলক দৃষ্টিতে মেয়েটার দিকেই তাকিয়েছিল। তাহলে মেয়েটা গেল কোথায়? এই, ওই মেয়েটা কোথায় গেল? এই তো ওয়াশরুমে গেল। এই বলেই সরু দৃষ্টিতে শুভর দিকে তাকালো এনাক্ষী। সন্দিগ্ধ কণ্ঠে বলল, তোর কি ব্যাপার বলতো শুভ? ওই মেয়েটার খোঁজ নিচ্ছিস কেন? ফ্ল্যাট হয়ে গেছিস নাকি? রুশ, তোরা না সবেতেই সন্দেহ করি। মেয়েটা এতক্ষণ এখানে বসেছিল, হঠাৎ দেখতে পেলাম না, তাই জিজ্ঞেস করলাম। যাই হোক, ষাঁড়ের মতো চিৎকার করে ডাকছিস কেন? প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করলো শুভ। বলি, খিদে তেষ্টা পাচ্ছে না নাকি তোদের? কতক্ষণ খালি পেটে আছি বলতো? পেটের ওপর হাত বুলিয়ে বলল রিতম। রিমার মামির দেওয়া খাবারগুলোর সদ্গতি করলেই হয়। 10:30 তো বাজতে গেল প্রায়। সবাই এক কথায় ঘাড় নাড়ল। কেবল শুভ বলল, বলছিলাম ওই মেয়েটাকে একবার জিজ্ঞেস করলে হতো না ও আমাদের সাথে খাবে কিনা? এবারে এনাক্ষীর কাছ থেকে ধমক খেল শুভ। দেখ শুভ, এমনিতেই আমরা কোথায় যাচ্ছি জানি না, হুজুগের বসে বেরিয়ে পড়েছি, এটাই যথেষ্ট। এখন একটা অচেনা অজানা অদ্ভুত মেয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। এমন করিস না, প্লিজ প্লিজ করিস না। শুভ কথাটা শুনে খানিকটা দমে গেল। রিতম হঠাৎ বলে উঠল, মেয়েটা তো অনেকক্ষণ হয়েছে ওয়াশরুমে গেছে, এখনো এলো না তো। হয়েছে হয়তো পেট খারাপ, তোর তাতে কি, তুই খা। অগত্যা গুছিয়ে নিয়ে খেতে বসলো চারজনে। অনেকটা সময় পার হয়ে গেল, মেয়েটা তবুও ফিরে এলো না। আপদ গেছে ভেবে সবাই খাওয়ায় মন দিল। কথায় কথায় কখন যে খাবার শেষ হয়ে গেছে খেয়াল করেনি কেউ।
রিতম বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, এই বলেই ও উঠে গেল। রিতমের সুযোগ পেলেই একটু আধটু সিগারেট খাওয়ার অভ্যেস আছে। ট্রেনের দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে পড়ল রিতম। সিগারেটে লাইটার জ্বালিয়ে সুখ টান দিল। দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে। খোলা দরজার কাছে দাঁড়িয়ে আছে রিতম। এক রাশ ফুরফুরে শীতল হাওয়া ওকে ছুঁয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে বেশ শান্তি লাগছে তার। হঠাৎ রিতমের মনে হলো ওর পেছন দিয়ে কেউ যেন হেঁটে গেল। ও পেছনে তাকালো। কে? শুভ? কেউ সাড়া দিল না। হঠাৎ রিতমের চোখ গেল ওয়াশরুমের দিকে। ওই চাপা দরজাটার আড়ালে একটা সাদা ওড়না ভেসে গেল মনে হলো। ভ্রু কুঁচকে গেল রিতমে। কি মনে হতে একবার ওয়াশরুমের কাছে গেল। দরজা তো খোলা, কেউ নেই। ঠিক তখনই এক গাছা চুড়ি ঝনঝন শব্দ করে বেজে উঠল। সাথে সাথেই একটা মেয়ে খিলখিল করে হেসে উঠল। রিতম এবার একটু ভয় পেয়ে গেল। ওর যতদূর মনে পড়ছে রিমা বা এনাক্ষী কেউই চুড়ি পরে আসেনি। তাহলে এমন চুড়ির আওয়াজ কোথা থেকে আসছে? না, কিসব উল্টো পাল্টা ভাবছি আমি। সবটাই আমার মনের ভুল মনে হচ্ছে। হবে হয়তো পাশের কামরায় কোনো মহিলা। বুঝতে পারছি না এত মাথা খারাপ করছি কেন আমি। নিজেকে বোঝাতে বোঝাতে চোখে মুখে জলের ছিটে দিতে লাগলো রিতম। মাথাটা ঠান্ডা করতে হবে। কলটা বন্ধ করে যেই আয়নার দিকে চাইল অমনি দেখতে পেল একটা মেয়ের প্রতিচ্ছবি সারা আয়না জুড়ে ফুটে উঠেছে। মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভয়ে আতঙ্কে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে রিতম। রিতম, এই রিতম, কি হলো রে? ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? শুভর ডাকে হুঁশ ফিরল রিতমের। ওকে ওভাবে ঘেমে নিয়ে একসা হয়ে যেতে দেখে শুভ জিজ্ঞাসা করল, কি রে, কি হলো তোর? এতক্ষণ হলো তুই ফিরলি না দেখে আমি ভাবলাম তুই আবার ওই মেয়েটার পথ অনুসরণ করলি নাকি। খুঁজতে এসে দেখি তুই এখানে চোখ বন্ধ করে বকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছিস। এখানে খুব খারাপ কিছু আছে জানিস তো। আমার না খুব ভয় করছে। এই তোর আবার হলো কি? এতক্ষণ রিমা ভয় পাচ্ছিল, এখন আবার তুই ভয় পেতে শুরু করে দিলি। এ কি করছিস বলতো তোরা? ওরে আমরা ঘুরতে এসেছি রে, ভূত ধরতে আসিনি যে তোরা ভয় টয় পেয়ে মরে যাবি। আমি সত্যি বলছি রে। রিতমকে থামিয়ে দিয়ে শুভ বলল, যত সব, আগে ভিতরে চল, ভিতরে চল, তারপর শুনছি তোর সব কথা। রিতমকে নিয়ে কামরার ভেতর ঢুকে গেল শুভ। এতক্ষণ ওদের পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে বিকৃত এক হাসি মুখে যে ওদেরই কথা শুনছিল তারা দুজনের কেউই খেয়াল করল না। রিতম যা দেখেছে সব খুলে বলতেই রিমা তো বেশ ভালো রকমের ভয় পেয়ে গেল। এনাক্ষী বলল, কি যাতা বলছিস? এমন হওয়া সম্ভব নাকি কখনো? সম্ভব নয় বলেই তো বলছি, তোরা বিশ্বাস কর আমার কথা। আমার মনে হয় সকালে রিমার মামার বাড়িতে পুজোর ভোগ খেয়েছিস, এখন আবার চিকেন কষা দিয়ে 4টে রুটি, এর ফলে তোর পেট গরম করেছে। চাপ নিস না, আমার কাছে জলজিরা আছে, খেয়ে চুপচাপ শুয়ে পড়। কাল সকালে উঠে দেখবি ফুরফুরে লাগবে। তোর মনে হয় আমি ইয়ার্কি মারছি নাকি? আমি সিরিয়াসলি বলছি, আমি ভুল দেখিনি। এতটা ভুল আমার কখনো হতে পারে না। এনাক্ষী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রিমা বলে উঠল, না রে না,
একেবারে হেসে উড়িয়ে দেওয়ার মতন বিষয়টা নয়। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? একটা জিনিস লক্ষ্য করেছিস তোরা? আমরা প্রায় 2 ঘন্টা হলো ট্রেনে চেপেছি, এখনো অবধি কেউ টিকিট দেখতে এলো না। তাতে তো ভালোই হয়েছে, গাঁটের কড়ি খরচ করা থেকে বেঁচে গেছি। শুভর কথায় মাথা দুলিয়ে শান্ত গলায় রিতম বলল, না রে, কথাটা ভুল বলে নিরিমা। তখন স্টেশনে ওই বুড়িটাও বলেছিল এই কামরায় না উঠতে। আর তাছাড়া মেয়েটাও কেমন অস্বাভাবিক আচরণ করে হাওয়ায় উবে গেল। আমরা কি কোনো ভুল করলাম রে? আমার কেমন যেন একটা লাগছে। হঠাৎ পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। সবাই একে অপরের মুখ যাচাই করছে। ছাড় না, এসব ভাবার কোনো মানে হয় না। আর তো কটা ঘন্টা, তারপরই তো সকাল হয়ে যাবে। চল চল শুয়ে পড়ি, চল। সবাই নিজেদের প্রবোধ দিয়ে চোখ বুজে ফেলল। ট্রেনটা ঝাঁকুনি দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। ঘড়িতে বোধহয় 12টা বাজল। সবাই শুয়ে পড়েছে। এনাক্ষীর ঘুম ভীষণ পাতলা, 2 চোখেই ঘুম যেন এসেও আসছে না। উঠে পড়ল। গুমোট লাগছে ট্রেনের ভেতরটা, একটু হাওয়ার প্রয়োজন। খুব সন্তর্পণে দরজার কাছে এগিয়ে গেল। রিতমের বলা কথাগুলো ওর মাথায় ঘুরছে। সত্যিই কি কেউ এখানে ছিল? কথাটা ভাবা মাত্রই একটা হাতের স্পর্শ অনুভব করলো কাঁধে। চমকে পেছন ফিরে তাকাতে ওর মনে হলো কেউ যেন দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল। কৌতূহল সামলাতে না পেরে পিছু পিছু গেল এনাক্ষী। আর ঠিক তখনই একটা দমকা হাওয়া ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ব্যাস, তারপরে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। কেবল শুভর 2 চোখে ঘুমের রেশ নেই। কেউ যেন ওকে জাগিয়ে রেখেছে। আজ সন্ধে থেকে যা যা ঘটে গেছে সেসবের কথাই ভাবছিল শুভ। হঠাৎ একটা সুর ওর কানে ভেসে আসলো। কেউ যেন গুনগুন করে গান গাইছে। শুভর চোখ থেকে ঘুমটুকুও সব উড়ে গেল। ও চাপা গলায় বলে উঠল, রিমা, এই রিমা, তুই কি গান করছিস? রিমা কোনো উত্তর দিল না। ও ততক্ষণে ঘুমের দেশে তলিয়ে গেছে। শুভ চুপ করে শুয়ে রইল। শোনার চেষ্টা করল গুনগুনটা এখনো হচ্ছে কিনা। না, আর হচ্ছে না। ধুস, কি যে হচ্ছে না আমার, নির্ঘাত পেট গরম হয়ে গেছে। কি সব উল্টো পাল্টা শুনছি। কথাটা যেই ভেবেছে অমনি আবার কেউ গেয়ে উঠল। এবারে একদম ওর কানের কাছে হচ্ছে আওয়াজটা। কাঁপতে কাঁপতে পাশে তাকানোর চেষ্টা করে শুভ। ঘাড়টা ঘোরাতেও যেন কষ্ট হচ্ছে। বিচ্ছিরি ভাবে সারা শরীর ঘামতে শুরু করেছে। এখন মনে হচ্ছে এভাবে ট্রেনে না উঠলে ভালো হতো। এখানে আসার পর থেকে এক মুহূর্ত শান্তি পাচ্ছে না। শুভ! হঠাৎ এনাক্ষীর গলার স্বর শুনে এদিক ওদিক তাকালো শুভ। অতি কষ্টে উঠে বসল সে। ঘড়ির কাঁটা তখন রাত 12:44 আটকে গেছে। মোবাইলে চোখ রাখল শুভ। সিগন্যাল নেই। বাইরের দৃশ্যগুলো কেমন যেন থেমে আছে। শুভ জানে না ট্রেনটা এখন কোন স্টেশনে দাঁড়িয়ে আছে, কতক্ষণই বা দাঁড়াবে। শুভ, শুনতে পাচ্ছিস? আমি ডাকছি, এনা। এনাক্ষীর ডাক শুনে মনে মনে একটু ভরসা পেল শুভ। হ্যাঁ, বলে না। বন্ধুর গলা শুনে সাড়া দিতে পারছিস, আর আমার ডাকে সাড়া দিতে পারছিস না? হঠাৎই কেউ যেন দাঁতে দাঁত চিপে বলে উঠল। শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শুভ। না, এই এনাক্ষী। ডাকার চেষ্টা করল সে, কিন্তু গলা দিয়ে
ঠিকঠাক স্বর বেরোচ্ছে না। ট্রেনের আলোগুলো একবার চলছে একবার বন্ধ হচ্ছে। ওই স্বল্প আলো আঁধারির খেলার মাঝে শুভ টের পেল সারা কামরায় ও একা, আর কেউ কোথাও নেই। কি করবে বুঝতে না পেরে লাফিয়ে নেমে পড়ল শুভ। সোজা ছুট লাগালো দরজার দিকে, কিন্তু বেরোতে পারল ভুল। ওই দরজা দিয়ে সরীসৃপের মতো হাত পা দিয়ে বেয়ে বেয়ে নেমে আসছে একটা মেয়ে। মেয়ে, হ্যাঁ, নাকি কোনো অশরীরী আত্মা? মেয়েটার চোখের জায়গায় গর্ত, সেখান দিয়ে ঝরঝর করে কালো কুচকুচে রক্ত গড়িয়ে পড়ছে। বাঁদিকের গালে একটা বিভৎস কাটা দাগ। চুলগুলো যেন আকাশে উড়ছে মেয়েটার। এমন ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারল না শুভ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রিমার ঘুমটা যখন ভাঙল তখনও চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ফোনটা খুলে সময় দেখতে গেল, কিন্তু সেটা খুলল না। কিভাবে যেন সুইচ অফ হয়ে গেছে। অনেকবার সুইচ অন করার চেষ্টা করলো রিমা, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। এই না, তোর ফোন চলছে রে। ঘুম জড়ানো গলায় এনা বলে উঠল, আমি তো আমার ফোনটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে রিমা, ট্রেনটা এরকম অন্ধকার হয়ে আছে কেন? বুঝতে পারছি না রে, আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। কেউ যেন ভারী কিছু চাপিয়ে দিচ্ছে আমার ওপরে। রিমা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল। হঠাৎ এনাক্ষীর চোখ মুখ কুঁচকে গেল। এই রিমা, একটা গন্ধ পাচ্ছিস? কেমন যেন পচা একটা গন্ধ এসে নাকে ঝাপটা মারছে না? রিমার মাথাটা এতক্ষণ ঘুরছিল, এখন পচা আষ্টে বিদঘুটে গন্ধটা পেয়ে ওর শরীর আরো খারাপ করতে শুরু করে। না, এভাবে আর কতক্ষণ বসে থাকবো বলতো? এর চেয়ে একবার উঠে দেখলেই তো হয়। শুভ আর রেতমটারও তো কোনো সারা শব্দ পাচ্ছি না অনেকক্ষণ ধরে। যেমন ভাবা তেমনি কাজ। রিমা কথাটা বলেই তড়া করে লাফিয়ে পড়ল। অন্ধকারে ডুবে থাকা ট্রেনটা শব্দ করে এগিয়ে চলেছে রাতের বুক চিরে। বাইরে কখন যেন বৃষ্টি নেমেছে, বাজ পড়ছে থেকে থেকে। ট্রেনের শব্দের সাথে মেঘের গর্জন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ট্রেনের জানলা দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি ছিটকে এসে ভেতরে আলো ফেলে যাচ্ছে। কিছু মুহূর্তের জন্য আবার নিভে যাচ্ছে। ওই আলোতে রিমা দেখল শুভ ওর সিটে নেই। শুভ, এই শুভ, কোথায় গেলি তুই? কেউ কোনো উত্তর দিল না। হঠাৎই ট্রেনটা এক ধাক্কা খেয়ে কেঁপে উঠল। সেই সঙ্গে কোথা থেকে যেন ভেসে এলো একটা চাপা কান্নার শব্দ। কোনো এক মেয়ের কান্নার আওয়াজ, যেটা ধীরে ধীরে হাহাকারে পরিণত হয়ে উঠল। ইনাক্ষী, তুই শুনতে পাচ্ছিস? এবারে এনাক্ষীও কোনো উত্তর দিল না। রিমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁদ করে উঠল। এই এনা, তুই কোনো কথা বলছিস না কেন? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে ওঠে রিমা। ঠিক তখনই কামরার এক প্রান্ত থেকে ধোঁয়ার মতো একটা অবয়ব বেরিয়ে এলো। ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো তার রূপ। লাল শাড়ি, উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি রক্তাক্ত দাগ, চোখ দুটো যেন ধিক ধিক করে জ্বলছে অসহ্য ঘৃণা আর প্রতিশোধের আগুনে। এনাক্ষীর এমন বিভৎস রূপ কখনো কল্পনাও করতে পারেনি রিমা। হ্যাঁ, মেয়েটা এনাক্ষীই বটে, কিন্তু ওর এমন রূপ দেখে গাটা গুলিয়ে উঠল রিমার। পেছন দিকে ছুটে পালাতে গেল রিমা, কিন্তু পারল না। কেউ পেছন থেকে ওর পা ধরে ঘষতে ঘষতে টেনে নিয়ে ট্রেনের দেওয়ালে মাথা ঠুকে দিল।
রিমার কপাল কেটে গিয়ে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এনাক্ষী ওর দিকে এগিয়ে আসছে, ঠোঁটে একটা একটা বিকৃত হাসি। পায়ের দিকটা দেখা যাচ্ছে না এনাক্ষী, সে যেন মাটি ছুঁয়েই নেই, হাওয়ায় ভাসছে। এটা তুই কি করছিস নাকি? কি হয়েছে তোর? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে এমন কেন করছিস? অসহায়ের মতো কেঁদে উঠল রিমা, কিন্তু কোনো ফল হলো না। কেউ রিমার পা দুটো চেপে ধরল মেঝের নিচ থেকে। সে আর নড়তে পারছে না। ধীরে ধীরে একটা রক্তাক্ত হাত এগিয়ে এলো রিমার দিকে। দুটো জ্বলন্ত চোখ ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো এনাক্ষী নই, আমি রানী। রিমা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এনাক্ষী ওরফে রানী দুই হাত দিয়ে শক্ত করে ওর গলাটা চেপে ধরেছে, আর শ্বাস দিতে পারছে না রিমা। হঠাৎ কেউ ছুটে এসে একটা লোহার রড তুলে এনে সজোরে আঘাত করলো অবয়বটির মাথায়। এনাক্ষী তথা রানী ধপ করে পড়ে গেল মাটিতে। ওর শরীর থেকে একরাশ ধোঁয়া বের হয়ে এসে জমাট বাঁধতে লাগলো। রিমা চোখ খুলে দেখল রিতম ওর সামনে দাঁড়িয়ে আছে। রিতম চেঁচিয়ে বলল, রিমা, ওই ধোঁয়ার দিকে খবরদার তাকাবি না। ওর চোখে চোখ রাখলেই কিন্তু ও বশ করে নেয়। আমি নিজের চোখে দেখেছি এনাকি সারা রাত ওই দরজার কাছে চেঁচিয়েছিল। আমি কত কথা বলতে গেলাম ও কিছুই শোনেনি। তখনও বুঝিনি ওর ভেতরেই কি প্রবেশ করেছিল। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার মাথা কাজ করছে না। কি হচ্ছে রিতম? রিমা প্রশ্ন করার সাথে সাথে প্রচণ্ড জোরে বাজ পড়ল। বিদ্যুতের তীব্র ঝলকানিতে ওরা দেখল ওদের থেকে কয়েক হাত দূরে শুভর নিথর দেহটা পড়ে আছে। ঠিক ওই দেহটার উপরে উবু হয়ে বসে আছে মেয়েটা। ওর সারা ঠোঁটে মুখে রক্ত লেগে একাকার। শুভর মাথার খুলি খুলে খাচ্ছে মেয়েটা। গা গলে উঠল রিমার। ও প্রায় জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। এখন প্লিজ সাহস হারাস না রিমা। শুভ্র আর এনাক্ষীকে আমরা হারিয়েছি। আমাদের যে করে হোক এখান থেকে পালাতে হবে। রিতম রিমার হাতটা শক্ত করে ধরে পড়ল। কিন্তু ও কে? আমাদের ক্ষতি কেন করতে চাইছে? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রিতম। এই অশরীরী। আমি কে জানতে চাস? শুভর খুবলে খাওয়া দেহটা লাথি মেরে সরিয়ে উঠে দাঁড়ালো এনাক্ষী রূপী রানী। এক পা করে এগিয়ে আসতে লাগলো রিমা আর রিতমের দিকে। দুজনে কি করবে বুঝে পেল না। অবয়বটা ওদের মুখের একদম কাছে চলে এসেছে। রিমার চুলের মুঠিটা সবে শক্ত করে ধরেছে অশরীরীটা। ঠিক তখনই রিমার মাথায় খেলে যায় মামার বাড়িতে পুজোর পরে ওর দিদা ওর হাতে একটা 5 রকমের ধাতু দিয়ে তৈরি সুতো বেঁধে দিয়েছিল। বলেছিল পুজোর পরে অন্তত 3 দিন এটাকে নিজের কাজ ছাড়া না করতে। কি মনে হতে হাত থেকে ওই ধাগাটা খুলে অশরীরীর কপালে ঠেকালো রিমা। সঙ্গে সঙ্গে সে একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল। পুরো ট্রেন কেঁপে উঠল ওই আওয়াজে। রিমা বলল, রিতম, এটাই শেষ সুযোগ। আমাদের যে করেই হোক ট্রেন থেকে নেমে পড়তে হবে। কিন্তু কিন্তু চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে যে বাঁচবো না। এই ট্রেনে বসে থাকলেও তো বাঁচবো না। বলে রিতমের হাত ধরে ছুট লাগালো রিমা। পেছন পেছন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে রানী। আগু পিছু না ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিল রিমা আর রিতম। ট্রেনটা সাই করে একটা কালো টানেলের মধ্যে ঢুকে গেল। রিমা আর রিতমের যখন জ্ঞান ফিরল তখনও আলো ফোটেনি ঠিক মতো। ঝমঝমে বৃষ্টির রাত। পুরনো স্টেশন সংলগ্ন একটা জরাজীর্ণ চায়ের দোকানের বেঞ্চে নিজেদের আবিষ্কার করল ওরা।
তাদের শরীর এখন ভেজা, থরথর করে কাঁপছে দুজনে। কেমন যেন অস্থির অস্থির করছে ওদের সারা শরীর। ট্রেন থেকে লাফিয়ে এখানে কি করে আশ্রয় পেল সেটাই ওরা ভাবছে এখন। রাত আরো ঘনিয়ে এসেছে, মনে হয় শেষ রাত। দোকানটা পুরোই খালি, কেবল এক কোণে বসে আছেন এক বৃদ্ধা। তার রুক্ষ চুল, চোখে কাঁচের ফ্রেমের চশমা, পরনে ছেঁড়া চাদর। বৃদ্ধা ওদের দিকে তাকিয়ে আছে। রিমার নিমেষে মনে পড়ে গেল এই সেই বুড়ি যে ট্রেনে ওঠার সময় ওদের বাধা দিয়েছিল। চারপাশে তাকিয়ে দেখল রিমা, এটা তো সেই সাঁইথিয়া স্টেশন। রিমা গলাটা কেশে একটু পরিষ্কার করে বলল, শুনছেন, আমরা বড় বিপদে পড়েছি। আপনি তো আমাদের তখন ট্রেনে উঠতে বাধা দিয়েছিলেন না? বড় ভুল করেছি আপনার কথা না শুনে। আপনি কি জানেন এখানে কি ঘটেছে? ট্রেনে সে... বৃদ্ধা হাত তুলে ওকে থামালো। চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর ধরে আসা গলায় বলল, তোমরা রানীরে দেখছো? দেখারই তো কথা। ওই কামরায় একবার উঠলে অকলের অতলা ধারে তলায় যায়। সুবাস গল্প সবটা না শুনলে কিছুই বুঝতে পারব না। বলুন। রিমা আগ্রহ নিয়ে গল্প শুনতে বসল। বৃদ্ধা এমন চাপা গলায় বলতে শুরু করল যেন বাতাসও না শুনতে পায় তার কথা। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তখন সাঁইথিয়া একেবারে চালু স্টেশন ছিল। মানুষের দেদার যাতায়াত ছিল, দোকান ছিল, আলো ছিল। সেই বছরই বিয়া হইল রানীর। ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল রানী। এই গ্রামেই বিয়া কইরা আইলো সে। ছেলেটার নাম ছিল প্রদ্যুৎ। শান্ত, মার্জিত, নিজেরাই ভালোবাসা বিয়া করে। 2 চোখে অনেক স্বপ্ন ছিল মেয়েটার। বিয়ার পর প্রথম ঘুরতে বাইরেল দুইজনে। গন্তব্য দার্জিলিং। সেই বিকালেই ওরা ট্রেনে উঠছিল, ওই সরাইঘাট এক্সপ্রেস। কামরাটা ছিল ফাঁকা, কারণ শীতের সময় লোকে পাহাড়ের বিশেষ ঘুরতে ঘুরতে যায় না। এমন ফাঁকা ট্রেনে কত ধরনের বিপদ আপদ ঘটে তা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তার উপরে এই পথে ডাকাতের এই বিশেষ উপদ্রব ছিল। কিন্তু রানী ছিল একেবারে আনন্দে মগ্ন। নতুন শাড়ি, নতুন গয়নাগাটি সব পরে এই ট্রেনে উঠছিল। আর চোখে তখন একটা নতুন জীবনের স্বপ্ন। কে জানতো তার স্বপ্ন পলকের মধ্যে ভাঙ্গা চুরমার হইয়া যাইব। রাত যত বাড়তেছিল, এই ট্রেন একের পর এক স্টেশন পার হইতেছিল। আর তখনই 5টা লোক উঠা পড়ে ট্রেনে। বড় উগ্র তাদের দৃষ্টি। কেউ কিছু বুঝে উঠার আগে ওইদের উপরে ঝাঁপাই পড়ে লোকগুলো। রানীর চোখের সামনে প্রদ্যুৎরে কুপায় খুন করে লোকগুলা। রানীর কিছুই করার ছিল না সেদিন। ওর কাছ থেকে সেদিন সব কাইরা লইছিল লোকগুলান। সোনা দানার সে বেশি কিছুই কাইরা লইছিল। শাড়িটাও তো বেশ ভালো দামি দেখছি। বেশ ভালো দামি, বেশ ভালো দাম পাওয়া যাবে। এই বলে রানীর পরনের শাড়িখানো টাইনা খুইলা নিছিল লোকগুলা। রানীর কিছুই করার ছিল না।
রানীরে মাইরা পালাতে 2 মিনিটও লাগেনি তাদের। সেই থেকেই রানীর অপেক্ষার প্রহর শুরু হলো। এই যাত্রীদের মধ্যে এখনো নিজের আততায়ীদের খুঁজা চলছে। কত অসংখ্য মানুষের মেরেছে কেউ জানে না। প্রতিশোধ স্পৃহায় মত্ত রানী ওই শেষ কামরায় উঠলে কেউ আর বাইচা ফিরতে পারে না। রানী পণ করেছে ও কাউরে রিয়াদ করবে না। যে একবার ওই ট্রেনে পা রাখবে ও তারে শেষ করে তবেই ক্ষান্ত হইব। ঠিক যেমন তোমাদেরও ছাড়বে না। বৃদ্ধা থামল। রিমা অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো বেরিয়ে এসেছি। ওইরকম মনে হয়। এই বলেই বৃদ্ধা হাসতে লাগল। কিন্তু বৃদ্ধার হাসির সাথে বৃদ্ধার গলা দিয়ে আরো একটা হাসির শব্দ বেরিয়ে আসছে। হাসিটা খুব পরিচিত ওদের কাছে। রিমার রক্ত হিম হয়ে এলো। রিতম, এই রিতম। রিতমকে ডাকলো রিমা, কিন্তু কিন্তু সে সাড়া দিল না। রিমা দেখলো চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। ওরা এখনো ট্রেনের সেই কামরাতেই বসে আছে। ট্রেনের ওই কামরাটা সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে। অর্থাৎ এতক্ষণ ঘটে যাওয়া সব কিছুই রানীর মায়া ছিল। একটা রক্তাক্ত হাত এগিয়ে আসছে ওদের দিকে। রিমা জানে ওদের আর কেউ বাঁচাতে পারবে না। রানীর প্রতিশোধের আগুন কোনো দিনও নেভার নয়, কোনো দিনও না। শুনছিলেন লেখিকা সোহিনী অধিকারীর কলমে শেষ কামরার বিভীষিকা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।